আওয়ামী লীগ সরকার ২ মেয়াদে থাকায় উন্নয়ন দৃশ্যমান, আবারও ক্ষমতায় আসা জনগণের উপর নির্ভর করছে জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি বিএনপির। আগামী নির্বাচন নিয়ে চক্রান্ত করছে দলটি, অভিযোগ আওয়ামী লীগের। সরকারের ধারাবাহিকতা রক্ষায় ক্ষমতাসীনদের সমর্থন দিতে হচ্ছে নতুন আরেকটি জোট। তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে চায় অপর একটি অংশ। এবং ৩ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। অভিযোগ পাল্টা অভিযোগ আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা। হিসেব কষতে পিছিয়ে নেই নগরবাসীও। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সময় সংবাদে সম্প্রচার হচ্ছে নির্বাচন সংবাদ। প্রতিদিন রাত ৮টায় থাকছে এই আয়োজন। এতে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংলাপ। আজ থাকছে ঢাকা ১৫ আসন নিয়ে। নির্বাচন সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা থাকলে যে দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব তা প্রমাণ করেছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকার ২ মেয়াদে থাকায় উন্নয়ন দৃশ্যমান হয়েছে বলেও জানান তিনি। সকালে নিজ কার্যালয়ে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন। অগ্রযাত্রার প্রেক্ষাপটে দেশ যাতে আর পিছিয়ে না পড়ে সে কথা মাথায় রেখে জেলা প্রশাসকদের উন্নয়ন কর্মসূচি তদারকির নির্দেশ দেন সরকার প্রধান। ব্রিটিশ আমলের রাজস্ব আদায়ের কালেক্টরেট প্রতিষ্ঠান কালের বিবর্তনে এখন জেলা প্রশাসন। সংসদীয় সরকার ব্যবস্থায় যে প্রতিষ্ঠানকে বলা হয় কেন্দ্র এবং তৃণমূলের সেতু বন্ধন। তৃণমূল পর্যায়ে সরকারের নীতি এবং কর্মসূচি বাস্তবায়নে সমস্যা এবং সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনার জন্য প্রতি বছরের মতো এ সম্মেলন। ৬৪ জেলার প্রশাসনিক প্রধান এবং বিভাগীয় কমিশনারদের নিয়ে ৩ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয়বারের মতো আমরা সরকার পরিচালনা করছি। প্রধানমন্ত্রী বলেন, টানা দুবার সরকার পরিচালনা করার সুযোগ হয়েছে বলেই দেশে দ্রুত এবং সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে। আর যেন দেশ পিছিয়ে না পড়ে সে কথা মাথায় রেখে প্রশাসকদের কাজ করার আহ্বান জানান তিনি। ডিসেম্বরে নির্বাচন, জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই, এ ব্যাপারে আমার কোনো আক্ষেপ নাই। কারণ আমার একটাই ছিল যে উন্নয়নটা যেন দৃশ্যমান হয়। এই পরপর ২ বছর একটানা ক্ষমতায় থাকায় আজকে একটা উন্নয়নটা দৃশ্যমান হয়েছে। আর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটাও প্রণয়ন করে দিয়ে যাচ্ছি। আশা করি এই ধারাবাহিকতাটা বজায় থাকবে। সরকার প্রধান বলেন, মাদক, টেন্ডারবাজি এবং চাঁদাবাজি সহ যে কোনো ধরনের সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর তার সরকার। সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে প্রশাসকদের এসব কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেন তিনি। বিনা দ্বিধায় আপনারা এই টেন্ডারবাজি, পেশি শক্তি, সন্ত্রাস, মাদক এগুলি নির্মূল করবেন। এখানে কে কোন দল করে, কে কি করে ওগুলি দেখার কোনো দরকার নাই। যদি কেউ বাধা দেয়, আমি এটুকু আপনাদের অনুমতি দিতে পারি, আমি সরকার প্রধানই হতে পারি, কিন্তু আমি কিন্তু জাতির পিতার কর্ণের। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রেখে সরকারি কর্মকর্তাদের সেবা ও সততার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঔপনিবেশিক মানসিকতা পরিহার করে সেবার মনোভাব নিয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এবং জেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণবিরোধী এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থীর প্রচারণায় ককটেল হামলা মামলায় গ্রেফতার মতিউর রহমান মন্টুর প্রকাশিত অডিওর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। একটা অডিও বেরিয়েছে আমাদের দুই নেতার মধ্যে কথোপকথন, এবং যেটার উপর বেস করে তারা আমাদের রাজশাহী জেলার সেক্রেটারিকে অ্যারেস্ট করেছেন। আজকালকার প্রযুক্তির যুগটা আমরা এত ভালো করে বুঝি যে আমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপও তৈরি করে দেওয়া যাবে। আমার দলের লোক বোমা মারবে, এটা কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। বাংলাদেশের মানুষেরকে তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন চক্রান্তের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে কথা বলেন তিনি।
এছাড়া জনগণ এখন নির্বাচনের আমেজে আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি তাদের নেতিবাচক মনোভাবের মাসুল আগামী নির্বাচনে দেবে। আন্দোলনে ব্যর্থতারা হয়েছে, নতুন করে আন্দোলন তারা ডাকছে, কেউই সাড়া দিচ্ছে না, সাড়া দেবে না, এটি স্বাভাবিক। মানুষ এখন ইলেকশন মুডে আছে, এখন কেউ আর বিএনপির কি আন্দোলন, কি ইস্যুতে আন্দোলন, এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, যে কারণে তারা আজকে চক্রান্তের পথটা বেছে নিয়েছে। আগামী নির্বাচনেও বিএনপিকে এই ছদ্মবেশী বিদ্বেষ প্রসূত নেতিবাচক রাজনীতির জন্য তাদেরকে মাসুল দিতে হবে। নির্বাচন সংবাদে আরও থাকছে, আগামী নির্বাচনকে ঘিরে ঢাকা 15 আসনে তৎপর ক্ষমতাসীন আওয়ামী লীগ, ভোট যুদ্ধ নিয়ে উত্তাপহীন বিএনপি। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই চলছে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের প্রচারণা। ভোটের মাঠ দখলে মরিয়া হয়ে উঠেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নতুন নতুন পরিকল্পনা নিয়ে গণসংযোগ জানাচ্ছেন তারা। তবে জনবান্ধব প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানালেন নগরবাসী। আগামী 28 জুলাই মধ্যরাতে শেষ হচ্ছে রাজশাহী, সিলেট ও বরিশাল নগর নির্বাচনের প্রচারণা। হাতে আর মাত্র 3 দিন, তাই ভোটের মাঠ দখলে নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার সকালে রাজশাহীর সাহেববাজার থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। নির্বাচনী মাঠে পরাজয় জেনেই বিএনপি প্রার্থী একের পর এক মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। তারা নির্বাচন থেকে হয় সরে দাঁড়ানো অথবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, সরকারকে দায়ী করার, নির্বাচন কমিশনকে তার সদিচ্ছা আছে কিনা এটি প্রমাণ করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। এদিকে সিটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দলের আসল চেহারা জনগণের সামনে উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। নগরীর নওদাপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি। আওয়ামী লীগের নেতা, তিনি ভোট টাকা দিয়ে প্রশাসন এবং অন্যান্য পুলিং অফিসার সহ সকলকে কিনতে চাই। আর আওয়ামী লীগের কালো চেহারা জনগণের সামনে উন্মোচন করার জন্য এসেছি আমরা। সিলেটের তালতলা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। পরে বাদামবাগিচা, খাস্তবির সহ বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি। অপরদিকে কর্মী সমর্থকদের নিয়ে নগরীর জেল রোড, সওদাগরতলা ও চারাদিঘির পাড় এলাকায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। প্রতি রাতেই আমাদের নেতা কর্মীদেরকে, বিশেষ করে এখন দেখা যাচ্ছে প্যানিক সৃষ্টি করার জন্য যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, ব্যবসায়ীদেরকে পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে। কে হয়রানি করছে, কারা হয়রানি করছে আমরা কিন্তু জানি না। যখন খুলনা নির্বাচন হয়েছিল, যখন গাজীপুরে নির্বাচন হয়েছিল, তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সবার মুখে একই কথা ছিল, এটা তাদের রাজনীতির একটা সংস্কৃতি। উত্তাপ বেড়েছে বরিশাল সিটি নির্বাচনেও। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে ভোটটা করছি না, আমরা ভোট করছি বরিশালের মানুষের মন জয় করে, বরিশালের মানুষকে সাথে নিয়ে এবং বরিশালের সার্বিক উন্নয়নের জন্য। এদিকে দুপুরের পর গণসংযোগ শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। প্রশাসন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে নিশ্চিত প্রহরা করবেন এবং নিরাপত্তার চাদরে ঢেকে দেবেন, এটাই আমরা আশা করি। হিসেব কষতে শুরু করেছেন ভোটাররাও। তবে নগরের উন্নয়নে জনবান্ধব প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান তারা। নর্দমায় তো একটু বৃষ্টি দিলেও হাঁটা যায় না। সুষ্ঠুভাবে নির্বাচনটা যেন হয় শান্তি শৃঙ্খলার ভিতরে, এবং সবাই যেন আমরা ভোট দিতাম পারি ওই ধরনের একটা নির্বাচন হয়। যারা আপনার মেয়র হবেন তাদের উচিত এই হকারদের একটা পুনর্বাসন করে শহরটা যত সুন্দর হয়। নিজ নিজ ওয়ার্ডে জয় পেতে বসে নেই কাউন্সিলর প্রার্থীরাও। পথসভা, উঠোন বৈঠক সহ নানা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। প্রার্থীদের প্রচারণার মধ্যে সিটি নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। তাদের সে ভাবনার খবর জানাতে নগরীর সার্কিট হাউস এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ জাফর, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র বাকি 6 দিন, এবং নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নাগরিকরা এই নির্বাচন নিয়ে
তত বেশি ভাবছেন। আজকে আমরা নাগরিকদের ভাবনা শুনবো। আমার সঙ্গে আছেন দুইজন অতিথি, সিলেটের জ্যেষ্ঠ সংস্কৃতি কর্মী নীলাঞ্জন দাস টুকু এবং আমার বামে আছেন সিলেটের একটি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা। আমি আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনটা হতে যাচ্ছে আগামী 30 তারিখে, এই নির্বাচন আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যেহেতু আমরা একজন নগর পিতা পেতে যাচ্ছি, নগর পিতা মানে বলতে বোঝাচ্ছি আমরা নগরের সব ধরনের দায়িত্ব তার কাছে থাকবে, আমাদের দেখাশোনার দায়িত্ব। তো প্রথমে আমি একজন নারী হিসেবে যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের সব থেকে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের নিরাপত্তার দিকটা নিশ্চিত করতে হবে। এইটা আশা করব তার কাছে, কারণ অনেক সময় দেখা যায় যে নগরের রাস্তাঘাটের বেহাল দশার কারণে অথবা ধরেন যে সড়কগুলোতে সড়ক বাতি না থাকার কারণে সন্ধ্যার পরে আমরা যখন মেয়েরা বাইরে বের হই তখন নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ধরেন যে সন্ধ্যার পরে যদি বের হই সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আমাদেরকে ছিনতাইয়ের সম্মুখীন হতে হয়। এবং আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যদি রাস্তায় সড়ক বাতি থাকতো সেক্ষেত্রে হয়তো এই সমস্যার আমাদের সম্মুখীন হতে হতো না। পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে আমরা ওখানে নিরাপদে চলাচল করতে পারতাম। এবং সেই সাথে দেখা যাচ্ছে যে যদিও আমরা জানি নিরাপত্তার দিকটা পুরোপুরি প্রশাসনের, তারপরেও আমরা আমাদের নগর পিতার কাছে এই দাবিটা থাকবে যে একজন নারী হিসেবে আমরা মেয়েরা যেন স্বাধীনভাবে চলাচল করতে পারি নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নির্বিঘ্নে। আবারও আসবো আপনার কাছে। আপনি সংস্কৃতি কর্মী হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের অনেক দাবি দেওয়া থাকে এবং বিগত দিনে আপনারা অনেক দাবি দেওয়া নিয়ে সিটি কর্পোরেশনে গিয়েছেন। আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এই নির্বাচন? আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমি অনেকটাই দাবি রেখে বলতে পারি, আমরা সিলেট সিটি কর্পোরেশনের যিনি মেয়র হচ্ছেন বা আগামীতে হবেন ওনার কাছে আমাদের দাবি থাকবে। সিলেটে প্রথমত যে কথাটি বলবো সেটা হচ্ছে ভালো মঞ্চ নেই। আমরা জানি এই সরকার সংস্কৃতি বান্ধব সরকার, আমাদের মেয়রও সংস্কৃতি বান্ধব হবেন আমরা এই আশা করছি। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা ওখানে সংস্কৃতি নিয়ে আমরা আসা যাওয়া করি, আদান প্রদান হয় আমাদের সংস্কৃতি নিয়ে। ওখানে আমরা দেখেছি যে ওইখানে আমাদের উত্তরসূরি, ওনাদের উত্তরসূরি যেমন আছেন, ওনাদেরকে নিয়ে ওনারা যেভাবে কাজ করেন আমরা সেভাবে কাজ করতে পারছি না। আমাদের এখানে আছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম, আছেন রাধারমণ দত্ত, কবি রাধারমণ দত্ত, আছেন মরমী কবি গিয়াসউদ্দিন, আছেন শীতালং শাহ, আছেন হাসন রাজা। এত গর্ব আমরা ওদেরকে নিয়ে করি, কিন্তু আমাদের ওদের রক্ষণাবেক্ষণ, ওদের সংরক্ষণ করার কোনো দাবি আমরা কোনো খুঁজে পাই না। আমাদের মেয়রদের কাছে, যিনি মেয়র হবেন ওনার কাছে দাবি থাকবে, একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমার দাবি থাকবে এই সমস্ত মরমী কবিদের নিয়ে, বাউল কবিদের নিয়ে একটি ভালো সংরক্ষণের কোনো ব্যবস্থা করবেন ওনারা। আর প্রথমত যে দাবিটা সেটা হচ্ছে আমাদের ভালো মঞ্চ দরকার। আমরা সংস্কৃতি কর্মীরা মঞ্চ খুঁজে পাচ্ছি না, আমাদের রিহার্সেলের জায়গা খুঁজে পাচ্ছি না। যদিও আমাদের বিগত মেয়র আমাদের একটি রিহার্সেলের জন্য একটি জায়গা দিয়েছেন, তারপরও অপ্রতুল আমার কাছে মনে হচ্ছে, অপর্যাপ্ত মনে হচ্ছে। আমাদের নতুন নগরপিতা যিনি হবেন ওনার কাছে আমার একনিষ্ঠ দাবি থাকবে সেটা যে আমাদের রিহার্সেলের জন্য জায়গা দিবেন এবং আরো ভালো মঞ্চ আমরা পেতে চাই। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। এই যে নির্বাচনটা হতে যাচ্ছে, আপনি কেমন নির্বাচন আশা করছেন? আমি তো অবশ্যই আশা করব এদেশের একজন নাগরিক হিসেবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন হবে। গত কিছুদিন ধরে আমরা যে নির্বাচনী প্রচারণা দেখছি, পুরো সিলেট শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি একটা উৎসবের আমেজ, চারিদিকে ব্যানারে ফেস্টুনে সাজিয়ে দেওয়া হয়েছে শহরটাকে অনেক ক্ষেত্রে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে আমরা খুব বেশি অপ্রীতিকর কোনো ঘটনা শুনতে পাইনি বা দেখতে পাইনি। এটা আমার কাছে মনে হচ্ছে খুব আশাব্যঞ্জক একটা ঘটনা যে এত বড় একটা নির্বাচন হতে যাচ্ছে সিটি কর্পোরেশনে, কিন্তু তারপরে অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাচ্ছি না। তাই আশা করতে পারি একটা সুষ্ঠু নির্বাচন আমরা সামনে দেখতে পাবো। আচ্ছা, উনি বললেন যে সুষ্ঠু নির্বাচন দেখতে পারবেন। সুষ্ঠু নির্বাচন করতে গেলে কি করা উচিত, আপনি কি মনে করেন? আমরা সিলেট অসম্ভব শান্তির শহর। আমিও ওনার কথা নিয়ে আমি কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা আশা করছি সিলেট শহরে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক বেশি। নগরের যিনি মেয়র হচ্ছেন বা যিনি হচ্ছেন না
ওনাদের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক অনেক বেশি। আমাদের বিশ্বাস আমরা একটি ভালো সুষ্ঠু নির্বাচন এখানে উপহার দিতে পারবো। ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসছি। আপনি একজন শিক্ষক এবং শিক্ষক সমাজের অনেক দাবি দেওয়া থাকে। এই সিলেট শহরের শিক্ষাক্ষেত্রে কতটা অবদান রাখতে পারে এই সিটি কর্পোরেশন? আমরা জানি সিলেটের অতীতে শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো একটা ঐতিহ্য ছিল, কিন্তু ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেশের অন্যান্য জায়গার তুলনায় সিলেট শিক্ষাক্ষেত্রে বেশ পিছিয়ে গেছে। তাই যিনি নগর পিতা হচ্ছেন তার কাছে আমাদের দাবি থাকবে যে সিলেটে যেন ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে সেগুলো যেন ভালোভাবে পরিচালনা করা সম্ভব হয়। একদম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে যে পরিমাণ অর্থ বরাদ্দ দরকার কিংবা যে ধরনের সহযোগিতা দরকার সরকারের কাছ থেকে সিটি কর্পোরেশনের সহায়তা আপনি চাচ্ছেন। হ্যাঁ দর্শক, আপনারা শুনছিলেন সিলেটবাসীর প্রত্যাশা। তারা সবাই চাচ্ছেন আগামী 30 তারিখের নির্বাচন, এখন বর্তমানে যে উৎসব চলছে এই শহরে, এই নির্বাচনের দিন পর্যন্ত একই উৎসব বজায় থাকবে এই সিলেট শহরে। আজকের মতো এই ছিল সিলেটের নাগরিক ভাবনার সবশেষ খবর। জাফর। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নাগরিকদের ভাবনার খবর জানাতে সার্কিট হাউস এলাকা থেকে অতিথিদের নিয়ে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার আব্দুল আহাদ। সিটি নির্বাচন উপলক্ষে সময় সংবাদে শুরু হয়েছে রাজশাহী, সিলেট ও বরিশালের মেয়র প্রার্থীদের নিয়ে বিশেষ আলাপচারিতা মেয়র প্রার্থীর মুখোমুখি। আজ রাত 11টার সংবাদে কথা হবে সিলেটের প্রধান 2 মেয়র প্রার্থীর সঙ্গে দেখার আমন্ত্রণ রইল। রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় ককটেল হামলা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জাহিদুল ইসলাম রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে সকালে নগরীর বোয়ালিয়া থানার পরিদর্শক গোলাম মোস্তফা তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 17 জুলাই নগরীর সাগরপাড়ায় বিএনপির পথসভায় ককটেল হামলা হয়। গত শনিবার রাতে বিএনপি নেতা মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করা হয়। এদিকে 3 সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে ফের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আগামীকাল বিকেল 4টায় ইসি সচিবালয় সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠক হবে। বৈঠকে রাজশাহী, সিলেট ও বরিশাল এই 3 মহানগরের পুলিশ কমিশনারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। মঙ্গলবার এক আদেশ জারির মাধ্যমে এই বৈঠকের সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। এর আগে গত 12 জুলাই 3 সিটি নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে তৃতীয় একটি রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে চায় অবশিষ্ট রাজনৈতিক দলগুলোর একটি অংশ। আগামী নির্বাচনের আগেই সমমনা দলগুলো একত্রিত হয়ে জানান দিতে চায় শক্তির। এদিকে সরকারের ধারাবাহিকতা রক্ষায় ক্ষমতাসীন জোটকে সমর্থন দিতেও তৈরি হচ্ছে নতুন আরেকটি জোট। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। আওয়ামী লীগ ও বিএনপিকে কেন্দ্র করেই এদেশে আবর্তিত হয়ে আসছে গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতার হাতবদল। শক্তি ও জনপ্রিয়তার দিক থেকে এই দুটি দলের ধারে কাছেও নেই দেশের অন্য কোনো রাজনৈতিক দল। দুটি দলই নেতৃত্ব দিচ্ছে বড় দুটি জোটের। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট ও বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের বাইরেও রয়েছে নিবন্ধিত ও অনিবন্ধিত বেশ কিছু রাজনৈতিক দল। এবারের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অবশিষ্ট দলগুলো ইতোমধ্যেই শুরু করে দিয়েছে তৎপরতা। সিপিবির নেতৃত্বে বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ সহ 8টি দল নিয়ে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। আওয়ামী লীগ আর বিএনপি একটা আপদ, একটা বিপদ। যদি নির্বাচন হয় তাহলে পরে আমি নিশ্চিত বলতে পারি যে এইবার আর দ্বিমুখী প্রতিযোগিতা হবে না। আমাদের শক্তি একটা ত্রিমুখী প্রতিযোগী হিসেবে এই নির্বাচনে উপস্থিত হতে সক্ষম হবে। গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশময় একটা জাতীয় ঐক্য এবং জনগণের ঐক্য সৃষ্টি করার জন্য জনগণের নতুন রাজনৈতিক শক্তি তৈরির চেষ্টা করবো আমরা। এদিকে আওয়ামী লীগ ও বিএনপি থেকে সমদূরত্ব বজায় রেখে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট AQM বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গণফোরামের ডক্টর কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাসদের আসম আব্দুর রব ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না মিলে গঠন করতে যাচ্ছেন যুক্ত ফ্রন্ট। সব মানুষের মধ্যে ধারণা ছিল যে দুটো বড় দল আওয়ামী লীগ বিএনপি বাইরে কিছু হবে না, আর এখন সব মানুষ মনে করছে দুটোর বাইরে নতুন একটা প্রগতিশীল, গতিশীল এবং ইতিবাচক ধারা গড়ে ওঠা উচিত এবং সেটা গড়ে তোলবার জন্য আমরা চেষ্টা করছি। এই দলেই যদি সরকার আসে যা হবে, যারা সরকারে নতুন করে আসবেন যদি আসেন তারা খুব বেশি এর ব্যতিক্রম করবেন না। সেই জন্যই আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যাতে মানুষ
তার ঠিকানা পায়। অন্যদিকে বিএনপি দলীয় সাবেক মন্ত্রী ও বর্তমান তৃণমূল বিএনপির প্রধান ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে জাগো দল, একামত আন্দোলন ও ইসলামিক ফ্রন্ট সহ কয়েকটি দল নিয়ে গঠিত হচ্ছে অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী জোট। বর্তমান ক্ষমতাসীনদের পক্ষে কাজ করাই এই জোটের লক্ষ্য। যদি 14 দলে একাত্ম হওয়ার প্রশ্ন ওঠে সেটাও সম্ভব, আর যদি তার বাইরে থেকে একটা নির্বাচনী জোট হিসেবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয় সেটাও সম্ভব। তবে আমরা নৌকার আওয়ামী লীগের যে প্রতীক, সেই প্রতীকেই হয়তো আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে হতে পারে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে সেই ক্ষমতার অংশীদারও হতে চায় এই জোট। এটা না করতে পারলে আমাদের উদ্দেশ্য আমরা সফল করতে পারবো না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সংবাদে আরো থাকছে। কুড়িগ্রাম ৩ উপনির্বাচনের ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, নির্বাচনে বাধা নেই আদেশ হাইকোর্টের। বৃহত্তর মিরপুর ভেঙে শুধু কাফরুল থানা আর মিরপুরের একাংশ নিয়ে গঠিত হয়েছে ঢাকা 15 আসন। আগে ঢাকা 11 আসন থাকা অবস্থায় আওয়ামী লীগ কিংবা বিএনপি কেউই একক আধিপত্য ধরে রাখতে পারেনি এখানে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা গেলেও নির্জীব বিএনপি। কাফরুল থানা আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 13, 14 ও 16 নম্বর ওয়ার্ড নিয়ে 2008 সালে গঠিত হয় ঢাকা 15 আসন। এ সময় এখান থেকে পাশ করেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। 2014 সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। 1991 সালে এই এলাকা থেকে জয়লাভ করেন বিএনপির এস এ খালেক। 96 সালে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার পাশ করলেও 2001 সালে পুনরায় আসনটি দখলে নেয় বিএনপি। বারবার আসনটির জনপ্রতিনিধি বদল হলেও খুব বেশি বদলায়নি এলাকার চিত্র। ভোটাররা বলছেন গ্যাস, পানি আর বিদ্যুতের সমাধানে যিনি কাজ করবেন তাকেই এবার ভোট দেবেন তারা। রাস্তাঘাট উন্নয়ন, পানি লাইন ঠিকঠাক মতন করতে পারে তারই ভোট দেবো। যে আমাদের গ্যাস ঠিক মতো দেবো তারই আমরা ভোট দেবো। মসজিদ মাদ্রাসা উন্নয়ন করবে, স্কুল কলেজ, তারই আমরা ভোট দিব। আমরা আমাদের সমস্যার সমাধান যে দেখবো তাকে আমরা ভোট দেবো। আসছে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দৃশ্যমান হচ্ছে প্রতিদিনই। এই আসন থেকে এবার মনোনয়ন প্রত্যাশী হিসেবে আওয়ামী লীগের বেশ কয়েকজনের নামে গুঞ্জন রয়েছে। তবে জোরে সোরে শোনা যাচ্ছে বর্তমান সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হক সাচ্চুর নাম। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন দল যাকে মনোনয়ন দিবে তার বিজয় নিশ্চিত করতে মাঠ গোছানোই আছে তাদের। ব্যাপকভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, প্রচারণা, মানুষকে উজ্জীবিত করা, মানুষকে সংগঠিত করা, পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়ে আমাদের যে কর্মসূচি, উন্নয়নের যে কর্মসূচি জননেত্রী শেখ হাসিনা হাতে নিয়েছেন সেটা যাতে সফল বাস্তবায়ন ঘটে। তবে পুরো 15 আসন ঘুরে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ও খুঁজে পাওয়া না গেলেও আসনটিতে দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এখানে যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান সহ দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আলোচনায় রয়েছেন। স্থানীয় নেতাদের অভিযোগ নির্বাচন প্রস্তুতির কোনো সুযোগই পাচ্ছেন না তারা। প্রত্যেকটা নেতা কর্মীকে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে সারাক্ষণ কোর্টে বারান্দা থাকতে হয়। আমাদের সুষ্ঠুভাবে একটা নির্বাচন দেয়। ইনশাল্লাহ কাফরুল থানা এই 15 আসন ইনশাল্লাহ অনেক ভোটের জয় হবে। কাফরুল থানা আর মিরপুরের আংশিক এলাকা নিয়ে ঢাকা 15 আসনের ভোটার 3 লক্ষাধিক। নাজমুস সালেহী, সময় সংবাদ। দেখছেন নির্বাচন সংবাদ। আবারও সিটি নির্বাচনের খবর। সময় ঘনিয়ে আসায় নগরের অভিভাবক নির্বাচন নিয়ে নানা হিসেব নিকেশে ব্যস্ত রাজশাহীর ভোটাররা। তাদের সে ভাবনার খবর জানাতে নগরীর শ্রীরামপুর এলাকায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, আপনাকে ধন্যবাদ। 28 তারিখ মধ্যরাতে কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হবে, অর্থাৎ হাতে গোনা মাত্র কটি দিন। এবং এই সময়টিকেই কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা হেলায় হারাতে চান না এবং একেবারে অবহেলা করছেন। আমরা কিছুক্ষণ আগেও এখানে আসার আগে দেখেছি যে আসলে প্রার্থীরা বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের নিজেদের দিকে টানতে ব্যাকুল হচ্ছেন এবং নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আজকে কিন্তু সেই রকমই 2 জন বিশিষ্ট ভোটারকে নিয়ে আমরা উপস্থিত হয়েছে এবং তাদের কাছ থেকে জানবো যে আসলে তারা কি ভাবছেন। প্রথমে আমাদের সঙ্গে আছে রাজশাহী সূর্যকণা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। আর একটু জানতে চাইবো যে আসলে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কি ভাবছেন, আসলে কেমন দেখছেন নির্বাচন আয়োজন? ধন্যবাদ আপনাকে আমাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমার দৃষ্টিতে খুব সুন্দর লাগছেন, মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নির্বাচনকে ঘিরে।
আর এখন যদি আমি যেহেতু শিক্ষক, আমি শিক্ষা নিয়ে দু একটি কথা বলতে চাই। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনে এরকম মেয়রকে আমরা আগামীতে দেখতে চাই, যিনি, যেমন আমার জানা মতে বাংলাদেশের অনেক সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আমাদের রাজশাহীতে এটি বিরল। আমরা রাজশাহীতে সেই রকমের একজন মেয়রকে দেখতে চাই, যিনি সম্পূর্ণ সিটি কর্পোরেশনের অর্থায়নে সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এছাড়া রাজশাহী 3,18,000 ভোটারের শহর, এই বিপুল জনগোষ্ঠীর শহরে হাতে গোনা মাত্র কয়েকটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে রাজশাহীর মানুষের সময়ের দাবি, প্রাণের দাবি। এখানে ন্যূনতম ছাত্রদের জন্য আরো 2টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রীদের জন্য আরো 2টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আসু প্রয়োজন বলে আমি আপনাকে আমরা আবারও আপনার কাছে আসার চেষ্টা করব। রবি ভাই, আপনার কাছে একটু কথা বলতে চাই, ব্যবসার সঙ্গে আছেন আপনি। আমি একটু জানতে চাইবো যে আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের এই নির্বাচনের থেকে আপনারা আসলে কি প্রত্যাশা করেন এই অঞ্চলের ব্যবসায়িক উন্নয়নের ক্ষেত্রে? ধন্যবাদ রাজীব ভাই, ধন্যবাদ সময় টেলিভিশনকে। আমি যেহেতু বিজনেস ফোরাম থেকে কথা বলবো, আমাদের শহরে বর্তমানে যে নির্বাচনের প্রচারণা চলছে, এটা একটা ঈদের আমেজের মতো। সকলে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাসায় বাসায় যে চলছে, মাইকিং চলছে। আগে মাইকিং মুখে বলতো, এখন কিন্তু সুন্দর সুন্দর গানের মাধ্যম দিয়ে কে কি তার ইশতেহারের ভাষাগুলা কিন্তু মাইকিং এর মাধ্যমে বুঝাই দিচ্ছে। এবং আমরা সব মেয়রের ইশতেহারগুলো দেখছি, এবং তারা ইশতেহার যেটা করছে আমরা সবাই দেখছি যে বিজনেস বান্ধব নিয়ে চিন্তা করছে। বাট আমি যেহেতু বিজনেস করি, সো আমার কাছে মনে হয়েছে যে বিজনেস করতে গেলে আমাদের 4টা জিনিস দরকার। যেই 4টার মধ্যে হলো পিপুলস, কমিউনিকেশন এবং লজিস্টিক সাপোর্ট এবং ফাইন্যান্স। তা আমি দেখেছি যে আমাদের এখানে রাজশাহীতে কিন্তু পিপুল অ্যাভেলেবল, এবং এখানে রাজশাহীর মানুষরা সহজে রাজশাহী ছাড়তে চায় না, কারণ রাজশাহী শিক্ষানগরী এবং রাজশাহী হলো সুন্দর সিটি, শান্তির সিটি। সো তারা সবসময় রাজশাহীতে বসবাস করতে চায়। আর কমিউনিকেশনের দিক দিয়ে যেহেতু বর্তমান যুগে কমিউনিকেশন অনেক এগিয়ে গেছে, সো আমাদের এখন দরকার হলো লজিস্টিক। যেই মেয়রের দ্বারা আমরা লজিস্টিকটা পাবো, আমাদের এখানে লজিস্টিক বলতে সরাসরি মনে করেন যে এই শহরে আসলে কি কি ধরনের ব্যবসা আসলে মানে উদ্যোগ নেওয়া যেতে পারে? আমাদের এখানে সর্বপ্রথম আমি দেখছি যে আমাদের আইটিতে, যেহেতু আমরা শিক্ষিত হার বেশি এবং স্টুডেন্ট মহানগরী, তো এইটাতে আইটিতে ফিউচারে আমাদের এখানে ভালো করার অপরচুনিটি আছে। আবার এখানে আমাদের 2 রকম পিপুলই আছে, মেধাভিত্তিকও আছে এবং নর্মাল পিপুল যারা শ্রমিক ভিত্তিক তাদেরও আছে। তো এখানে আমরা যদি ভবিষ্যতে গার্মেন্টস বা অন্যান্য প্রোডাকশনের ব্যাপারেও আমরা যদি ইন্টারেস্টেড হই, তাহলেও কিন্তু এখানে আসতে পারে। তো এই জন্য আমি বলবো যে বর্তমানে ভবিষ্যতে যে মেয়র আমাদের সিটি কর্পোরেশনের নগরপিতা হবে, সে যেন চিন্তা করে যে বাইরের যে ঢাকা থেকে বড় বড় কোম্পানিরা যে ইনভেস্ট করবে, তাদের জন্য জায়গা এবং লজিস্টিক সাপোর্ট, ডাইরেক্ট যদি ট্রেন হয় এবং সরাসরি যদি আমরা রাজশাহী থেকে চট্টগ্রামে যদি পোর্ট পর্যন্ত ট্রেন পাই, তাহলে ভবিষ্যতে এখানে গার্মেন্টস হওয়ার আমি মনে করি না যে দেরি আছে। তো ধন্যবাদ আপনাকে। আসলে জাফর, আপনি শুনছিলেন যে আসলে একজন শিক্ষক, তিনি বলছিলেন যে রাজশাহী আমরা শিক্ষানগরী বলে থাকি, সেক্ষেত্রে আরো সম্ভাবনা আছে এই পূর্ণাঙ্গ শিক্ষানগরী হিসেবে প্রতিষ্ঠিত করার। আরেকজন ব্যবসায়ী বলছিলেন যে আসলে এই শহরে আরো কি কি ব্যবসায় আসলে হতে পারে, প্রতিষ্ঠা করা যেতে পারে। সুতরাং তাদের থেকে, এই ভোটারদের থেকে যে প্রত্যাশাটাই আগামী দিনে যিনি সিটি কর্পোরেশনের নগরপিতা হবেন, তিনি উদ্যোগ নেবেন এই শহরকে অনেক বেশি শিক্ষা এবং ব্যবসা বান্ধব করার। এই ছিল রাজশাহী থেকে নির্বাচনে আলাপের আমার কাছে সর্বশেষ। জাফর। রাজশাহী শ্রীরামপুর এলাকা থেকে অতিথিদের সাথে নিয়ে নির্বাচনী আড্ডায় সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। কুড়িগ্রাম 3 উপনির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামীকাল এ আসনের উপনির্বাচনে কোনো বাধা নেই। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আদেশ দেন। গত 18 জুলাই কুড়িগ্রাম 3 আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন কুড়িগ্রাম 4 আসনের এক বাসিন্দা। রিটকারীর দাবি, 30 এপ্রিলের গেজেট মতে তিনি কুড়িগ্রাম 4 আসনের বাসিন্দা হলেও কুড়িগ্রাম 3 আসনের উপনির্বাচনে তাকে ভোটার করা হয়েছে।
এদিকে আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে কুড়িগ্রাম 3 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। এ লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে সরঞ্জাম। সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ করেন প্রিজাইডিং কর্মকর্তারা। পরে কড়া নিরাপত্তায় সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে 2300 জন পুলিশ, র্যাবের 40টি টহল দল, 17 প্লাটুন বিজিবি, 2226 জন আনসার দায়িত্ব পালন করছেন। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে ঢাকা 15 আসন নিয়ে ভোট সংলাপ। সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভোট সংলাপে। আজ আমরা কথা বলবো ঢাকা 15 আসন নিয়ে। আর আমার সঙ্গে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি এখানে উপস্থিত রয়েছেন। একজন হচ্ছেন মোহাম্মদ আশরাফুজ্জামান জাহান, তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ সাধারণ সম্পাদক, এবং কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। জনাব আশরাফুজ্জামান জাহান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই সামনে যে নির্বাচন আসছে, এই ঢাকা 15 আসনে আপনাদের অবস্থান কি, কিভাবেই আপনারা জনগণের কাছে যাচ্ছেন বা কোন পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা সকলেই জানেন যে এটা অত্যন্ত বৃহৎ একটি দল। এই দলের আগামী নির্বাচনের পরিকল্পনা এবং কিভাবে নির্বাচন করবে সব কিছুই করা আছে। শুধু নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি তাহলেই আমরা সেভাবে আমাদের পরিকল্পনা মাফিক আমরা জনগণের কাছে কাজ করব এবং বর্তমান অবৈধ এই আওয়ামী লীগ সরকারের যা যা অন্যায় করেছে, যা যা অন্যায় করছে তার সব কিছু নিয়ে জনগণের কাছে আমরা তুলে ধরব। যেমন আপনারা সকলেই জানেন যে বর্তমান আওয়ামী লীগ সরকার এই ব্যাংকিং খাতটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে লুটে পুটে, এবং তারা বলছে যে তারা উন্নয়ন করছে এই দেশের, কিন্তু আসলে তারা তাদের দেশের কোনো উন্নয়ন হচ্ছে না। উন্নয়ন হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কিছু নেতা এবং কর্মীর পকেটের। তারা শেয়ার খাতকে, শেয়ার বাজারকে একেবারে ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ শেয়ার বিনিয়োগকারী আজ পথে পথে কাঁদছে। দ্রব্যমূল্য কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে নাই, উপরন্তু আজকে আমাদের চলতে গিয়ে আমাদের নাভিশ্বাস হচ্ছে এবং আমরা সকলে দ্রব্যমূল্য আমাদের নাগালের বাইরে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস এবং পানি খাতে তারা যেভাবে দামটা বাড়িয়েছে তাতে আমরা অনেকেই এখন সঠিক মতো বিদ্যুৎ ব্যবহার করতে পারি না, যদিও বিদ্যুৎ ঠিক মতো আসে না। সবচেয়ে বড় ইস্যু সেটা হলো মাদক। এই মাদক সারা দেশে যেভাবে ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটা অলিতে গলিতে যেভাবে এখন মাদক পাওয়া যায় একেবারে সবার সামনে ওপেন, সেই মাদক কিন্তু বিএনপি আমলে কখনোই ছিল না। মাদককে আমরা বিএনপি আমলে অঙ্কুরেই আমরা বিনষ্ট করে দিয়েছিলাম, কোনোভাবেই আমরা মাদককে বের হতে দেই নাই। বিএনপি আমলে শিক্ষায় কোনো নকলের কোনো বিষয় ছিল না, নকলকে আমরা কঠিন হস্তে দমন করেছিলাম। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে শিক্ষায় আপনারা দেখছেন প্রতিটা পরীক্ষাতেই নকল আপনার হচ্ছে অবাধে। সামনের নির্বাচন নিয়ে আপনাদের যে অবস্থান এই ঢাকা 15 আসনে, দ্রব্যমূল্যের ব্যাপার, বিদ্যুতের ব্যাপার বলছে। বিদ্যুৎ ঢাকা শহরে ওনারা রেখে গিয়েছিল কতটুকু, মাত্র 3000 না কত মেগাওয়াট, আজকে 17000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। আমাদের ঢাকা শহরে বিদ্যুৎ যায় না বললেই চলে। মেট্রো রেলের কাজ চলতেছে, পাতা এলিভেটেড এক্সপ্রেসের অলরেডি কাজ চলতেছে দৃশ্যমান, আপনারা দেখতেছেন। আমরা ঢাকা শহরকে একটি আধুনিক শহর, বিশ্বের উন্নত যে কোনো দেশের সাথে তুলনা করার মতো একটি শহর আমরা অচিরে উপহার দেবো এই ঢাকাবাসীকে। ঢাকার ভিতরে যে 43টি আমাদের চিহ্নিত খাল রয়েছে, এগুলি খনন করে পুনরুদ্ধার করে খনন হবে, দুই পাশে ওয়াকওয়ে হবে। ঢাকা দেখতে আসবে বাইরে থেকে, হংকং সিঙ্গাপুর ঘুরতে যায়, ঢাকায় ঘুরতে আসবে, এমন একটা সময়ের অপেক্ষা করছি আমরা। খুব দ্রুত আগামী নির্বাচন উপলক্ষে আগামী নির্বাচনে আমাদের জনগণকে আমরা যেভাবে জনগণের পাশে থেকে আমরা কাজ করছি, সেবা দিচ্ছি, প্রত্যেকটি ক্ষেত্রে সেক্টরে যে আমরা সেবা দিচ্ছি। শিক্ষার কথা বলেন, যে লক্ষ লক্ষ বই এত অল্প সময়ের মধ্যে মানুষের প্রত্যেকটি স্কুলে ছাত্রদের হাতে তুলে দেওয়া, এটা কি চারটিখানি ব্যাপার? এটা গড গিফটেড জননেত্রী শেখ হাসিনার উপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আছে বলে এটা সম্ভব। আজকে সামনে নির্বাচন, এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন আমরা ইনশাল্লাহ আশা রাখি যে আমরা বিপুল ভোটে সেখানে পাস করব, কারণ আমরা জনগণের পাশে। আসলে বিএনপির
তারা নিজেরাই তাদের নীতিগত ভুলের কারণে অনেক পিছিয়ে গেছে। গত নির্বাচনটা তাদের অংশগ্রহণ করা দরকার ছিল, জরুরি ছিল। আগামী নির্বাচনে জনগণকে সেবা দেওয়ার জন্য কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আপনার এই আসনে? যে বিগত বিএনপি সরকার আমলে ঢাকা 15 আসনের রাস্তাঘাট এবং অবকাঠামোগত উন্নয়ন প্রচুর পরিমাণে হয়েছিল। ঢাকা 15 আসনে 4টি ওয়ার্ড নিয়ে ঢাকা 15 আসন গঠিত। এই 4টা ওয়ার্ডে একটিও কমিউনিটি সেন্টার ছিল না, কিন্তু বিগত সরকার আমলে আমরা 4 নং ওয়ার্ডে, এই যে ওয়ার্ডের এখন বর্তমান কমিশনার আমাদের জামাল মোস্তফা সাহেব, সেই ওয়ার্ডে আমরা একটা বৃহৎ আকারের একটি কমিউনিটি সেন্টার আমরা নির্মাণ করেছিলাম। তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা সাহেব এই কমিউনিটি সেন্টারটা উদ্বোধন করেছিলেন। আওয়ামী লীগ সরকার সবসময় বলে আসছে যে নৌকার প্রয়োজন সবসময় আছে, আসলেও তাই, নৌকার প্রয়োজন সবসময় আছে, এটা আমরাও কিন্তু এটা উপলব্ধি করি কখন, যখন নাকি একটু বৃষ্টিপাত হয়। পুরা ঢাকা 15 আসনের বেগম রোকেয়া সরণি আপনারা জানেন যে বেগম রোকেয়া সরণি সহ ঢাকা 15 আসন বুক পানিতে তলিয়ে যায় সামান্য বৃষ্টিতেই। তখন কিন্তু সেখানে নৌকা ছাড়া আর কোনো বাহন থাকে না। তখনই আমরা সাধারণ জনগণ বুঝতে পারি যে আসলে নৌকার প্রয়োজন আমাদের আছে। তো এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? জলাবদ্ধতার যে বিষয়গুলো তো আছে মিরপুরে, জলাবদ্ধতার বিষয়টা আমি একটু আগে ইঙ্গিত দিয়েছি। আমাদের ঢাকা শহরে এখন চতুর্দিকের যে নদীগুলি, খালগুলি রয়েছে, তুরাগ নদী, বুড়িগঙ্গা নদী, বালু নদী, এই নদীগুলি নাব্যতা হারিয়ে ফেলেছে। এগুলি খনন করা প্রয়োজন আছে। আমরা যে পানিটা অতিবৃষ্টি হলে যে পানিটা চলে যাবে, সেই জায়গাটা যেখানে যাবে সেটাই তো ভরাট, এবং আগামীতে যাতে পানি না জমে সেই ব্যবস্থা আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা যে কাজ করতেছি, ইনশাল্লাহ আগামীতে এটা থাকবে না। এটা আমরা তো ইয়ে করবো, কিন্তু সৌন্দর্যের ব্যাপারগুলো হলো পানি 1 ইঞ্চি থাকবে না ঢাকা শহরে যদি আমাদের এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করি। এটা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এগুলা প্রস্তাব দেওয়া আছে, এগুলো অবশ্যই হবে। আজকে মাদকের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে যুদ্ধ ঘোষণা করেছে, এই যুদ্ধে ইনশাল্লাহ অবশ্যই আমরা জয়ী হব খুব অল্প সময়ের মধ্যে। চাল ক্রয় ক্ষমতার মধ্যে বাজার যা আছে, প্রত্যেকটা তরিতরকারি, আমি কালকেও বাজারে গিয়েছিলাম, এত সুন্দর সুন্দর তরিতরকারি খুব অল্প টাকা দিয়ে আমাদের কিনে আনতে হয়েছে। আজকে যে সমস্যার কথা, ব্যাংক সমস্যার কথা, এগুলো কিন্তু আমাদের আমলে না, এগুলো বিএনপি জাতীয় পার্টির আমলে সব লোন নেওয়া। হাজার হাজার কোটি টাকা তারা লোন নিয়ে বসে আছে, ফেরত দেওয়ার খবর নাই। এরকম ঘটনা, এটা এর জন্য দায়ী তো আমরা না। আমরা চাচ্ছি এগুলো উদ্ধার করে এই দেশটাকে সুন্দর করার জন্য। উন্নয়নের সাথে সরাসরি যেহেতু সম্পৃক্ততা আপনাদের আপাতত নেই, সেক্ষেত্রে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে বলার মতো আর কি কি বিষয় আছে, যেহেতু উন্নয়নে আপনারা নেই? ওনারা বলছেন যে মাদক নির্মূলে ওনারা জিরো টলারেন্স ওনারা অ্যাপ্লাই করছেন, কিন্তু আমরা সকলেই জানি কিন্তু যে মাদকের 1 নাম্বার সম্রাটকে, সে হলো আওয়ামী লীগের বর্তমান এমপি বদি, কক্সবাজারের বদি। সেই বদি সাহেবকে তারা না ধরে, সেই বদি সাহেবকে তারা ক্রসফায়ারে না দিয়ে তাকে তারা দিল কোথায়? এয়ারপোর্ট দিয়ে বের হয়ে যেতে দিল ওমরা পালনের জন্য। এই ফার্মার্স ব্যাংক আজকে যে দেউলিয়া, এই ফার্মার্স ব্যাংকে যারা নাকি আপনার আমানত রেখেছিল, সেই আমানতকারীরা যে রাস্তার মধ্যে শুয়ে আছে, এই ফার্মার্স ব্যাংক কি বিএনপি আমলে এটাকে দেওয়া হয়েছিল? ফার্মার্স ব্যাংকের উৎপত্তি এবং ফার্মার্স ব্যাংকের জন্মই কিন্তু এই আওয়ামী লীগ সরকার আমলে। আপনারা সকলে জানেন এই ফার্মার্স ব্যাংকের মালিককে, মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের অন্যতম নেতা। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এবং একটা বিশেষ শ্রেণী প্রচুর পরিমাণে হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করে এবং বিভিন্নভাবে তারা বড়লোক হয়ে গিয়েছে। আর আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের কিন্তু আয় সব কিছুই কিন্তু অত্যন্ত কমে গিয়েছে। যে কোনো ব্যবসায়ীর সাথে কথা বলবেন, ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে পারছে না, তারা সেখানে নাখোশ। রিক্সাওয়ালার সাথে কথা বলেন, তারা সেখানে নাখোশ। হ্যাঁ, রিক্সা ভাড়া বেড়েছে, কিন্তু রিক্সা ভাড়ার তুলনায় আপনার চালের দাম যেভাবে বেড়েছে, তাতে তারা সেই বাড়াতে তারা খুশি না। তারা চায় আগামীতে আবার বিএনপি সরকার ক্ষমতায় আসুক, এসে বিএনপি সরকারের আমলে সব কিছু ন্যায্য মূল্যে তারা যেভাবে পেত, সেই নিম্ন মূল্যে তারা আবার পেতে চায়, সুখে শান্তিতে থাকতে চায়। এই গুম খুনের, এই বর্তমান সরকার আমলে গুম খুনের ইয়েতে তারা থাকতে চায় না। প্রার্থী বাছাই বা নির্বাচনের ক্ষেত্রে এখন তো অনেকের নামই শোনা যাচ্ছে, সেক্ষেত্রে আপনার দলের বা জোটের অবস্থান কি? এমপি হওয়ার শখ সবারই কিছু না কিছু থাকে, তো সেই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননেত্রী শেখ হাসিনার কাছে, ওনার কাছে প্রত্যেক নেতার আমলনামা ওনার হাতে আছে। উনি বিচার বিশ্লেষণ করে উনি যাকে মনোনয়ন দিবে
আমরা তার জন্য নির্বাচন করবো এবং তাকেই নির্বাচিত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে আপনার দল বা জোটের অবস্থান কি প্রার্থী বাছাই বা মনোনয়নের ক্ষেত্রে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ, আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ঢাকা 15 আসনে আমাদের যাকে নাকি জোটের প্রার্থী করা হবে তাকে আমরা জিতিয়ে নিয়ে ঘরে ফিরবো। ধন্যবাদ জনাব আশরাফুজ্জামান জাহান এবং জনাব জামাল মোস্তফা আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকা 15 আসনের ভোট সংলাপ নিয়ে। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঢাকা 16 আসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন সময়। দেখছিলেন ভোট সংলাপ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ সরকার 2 মেয়াদে থাকায় উন্নয়ন দৃশ্যমান, আবারও ক্ষমতায় আসা জনগণের ওপর নির্ভর করছে, জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি বিএনপির, আগামী নির্বাচন নিয়ে চক্রান্ত করছে দলটি, অভিযোগ আওয়ামী লীগের। সরকারের ধারাবাহিকতা রক্ষায় ক্ষমতাসীনদের সমর্থন দিতে হচ্ছে নতুন আরেকটি জোট, তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে চায় অপর একটি অংশ। এবং 3 সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা তুঙ্গে, অভিযোগ পাল্টা অভিযোগ আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা হিসেব কষতে পিছিয়ে নেই নগরবাসীও। দেখছিলেন নির্বাচন সংবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16240 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।